কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি, প্রেরণা প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। সম্মানিত সুধী, আবৃত্তি গান ও গল্পে সাংস্কৃতিক আড্ডায় প্রতিদিনের মতো স্বাগত জানাচ্ছি আমি আলফিন আহিয়ান আবৃত। আমার সাথে আজকেও যুক্ত আছেন তিনজন অতিথি। প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে। আমাদের সাথে আজকে যুক্ত আছেন আবৃত্তি শিল্পী তাহেরা আফরোজ। আমাদের সাথে আরও যুক্ত আছেন সঙ্গীত শিল্পী আবিদা রহমান সেতু এবং আমাদের সাথে যুক্ত আছেন সঙ্গীত শিল্পী জারিন রুশনি ঐশী। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। অনুষ্ঠানের শুরুতেই আমি যেতে চাচ্ছি আবিদা রহমান সেতু, আপনার কাছে কোন গানটি দিয়ে আপনি শুরু করবেন? আবিদা রহমান সেতু। সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এই অনুষ্ঠানের মাধ্যমে। আমি শুরু করতে চাচ্ছি কাজী নজরুল ইসলামের একটি রাগ ভিত্তিক আষাঢ়ের গান দিয়ে। যাহুরে ফিরে পরদেশে, যাহুরে ফিরে বলে ও আমার পরদেশে রে, পরদেশে যাহুরে ফিরে। সে দেশে যাবে বাদল ঝড়ে, কাঁদে না কে প্রাণ কেলা করে। সে দেশে যাবে একলা করে, কাঁদে না কে প্রাণ কেলা করে। বিরহ ব্যথা নাহি কি শেখা, বিরহ ব্যথা নাহি কি শেখা। বাজে না বাঁশি নদীর তীরে, পরদেশে বাদল ডাকে ডাকি দে প্রিয়া, বাদল ডাকে ডাকি দে প্রিয়া, ডাকি দে প্রিয়া, প্রিয়া পাপিয়া, ডাকি দে প্রিয়া, প্রিয়া পাপিয়া। বেদনায় ভরে ওঠে না ফিরে কাহারো দিয়া, হতে যাবে ফুল ওঠে যাবে চাঁদ, জাগে না সে থাকি প্রাণে কোনো স্বাদ। নেয় না কেহ গুরু বঞ্জনা, দেয় না কেহ গুরু বঞ্জনা। সে দেশে বুঝি কুলবতী রে, পরদেশে যাহুরে ফিরে বলে ও আমার পরদেশে রে, পরদেশে পরদেশে। অসংখ্য ধন্যবাদ আবিদা রহমান সেতু। শুরুতে চমৎকার একটি গান দিয়ে আমরা শুরু করলাম। আপনার কাছে আবারও আসবো পরবর্তীতে। আমি এখন যেতে চাচ্ছি আমাদের আরেকজন অতিথি যিনি আমাদের সাথে যুক্ত আছেন, তাহেরা আফরোজ। আপনার কাছে কোন কবিতাটি দিয়ে আপনি আপনার পরিবেশনা শুরু করবেন? তাহেরা আফরোজ।
আহ, আমি আজকে প্রথম যে কবিতাটা দিয়ে শুরু করতে চাই, আমার বেশ ভালো লাগার একটা কবিতা, ঝর্ণা ঝর্ণা সরকারের কবিতা, বহুদিন পর আমি কবিতা পড়বো, তাই বহুদিন পর কবিতা পড়বো। তো এই কবিতাটা দিয়ে আজকে আমি শুরু করছি। বহুদিন পর আমি কবিতা পড়বো, কবিতার উৎসবে সারি সারি বর্ণময় কবিতার পাশে দাঁড়াবো, কিন্তু জীর্ণ, বিবর্ণ, নিয়ে যাওয়া নিরিত তাঁতের মতো আমার দেহ জুড়ে ছন্দহীন সুতোর অশ্লীল জড়াজড়ি। বহুদিন পর কবিতা পড়ব, ইচ্ছে হয় একটি অনিন্দ কবিতা পড়ি আমি, একটি অনিন্দ কবিতা পরিধান করে কবিতা পাঠের জন্য নিজেকে সুসজ্জিত করে তুলি। বহুদিন পর আমি কবিতা পড়ব, তাই বহুদিন পর আমি কবিতা পড়ব। আমি কবিতার আলমারি খুলি, অমনি কপাটের ভেতর থেকে বের হয়ে আসে পুরনো শব্দের অস্ট্রিক গন্ধ, কিছু ফসিল শব্দের কাষ্ঠুলো ঘ্রাণ আমাকে স্মৃতিকাতর করে তোলে। আমি ছুঁয়ে ছুঁয়ে যাই থাক থাক সাজানো কবিতা, যত্নে ভাঁজ করা পংক্তিমালা। পোকায় কাটতে না পারে তাই কোনো কবিতার চোখে আছে নিম পাতা ছড়ানো, কোনো কোনো তাকের গোপন কোণে বালাই নাশক কিছু কালিজিরা, মেথি, ভেষজ গন্ধের ভেতর সুরক্ষিত ঘুম পড়িতে শুয়ে থাকা একটি কবিতা মন্ত্রপুত রাজপুত্রের মতো জীবন কাঠি আর মরণ কাঠির রহস্যময় ফাঁদ তৈরি করেছে। সেখানে ঢোকা বারণ, ওদের ঘুমোতে দেই আমি। কোন কবিতা পড়ব? আমি ঝরকার ভেতর থেকে বের করে আনি একটি স্বর্ণালী কবিতা, সঙ্গে সঙ্গে বিশাল হাঙরের মতো হা করে তেড়ে আসে প্রাচীন সিন্ধু, আর মুহূর্তে গিলে নেয় স্বর্ণালীকে। ও আমার কৈশোরের প্রেমারুণ শাড়ি, মহাসিন্ধু ওকে হরণ করেছে। পেয়ে যাই একটি নীল কবিতা, সাবধানে ভাঁজ খুলতেই কয়েক ফোঁটা বৃষ্টি দানা ঝরে পড়ে। ওটা যৌবনে এক মেঘমল্লরিয়া বিপণী বিতান থেকে কিনে আনা কবিতা মুসলিম। সেদিন সারাক্ষণ ঝরেছিল অজানা দুঃখের নুন মধু জল, সাথে ছিল তোলপাড় করা দমকা নিঃশ্বাস। একেবারে নিচের দিকে রাখা একটি ধূসর কবিতার পাতা টেনে আনি আমি, ওর রংটা একটু মরে গেছে, একটু কুঁচকে গেছে চিত্রকল্পের সুতো। আমি টান টান করে দিতেই কোকিয়ে ওঠে মেঘপাই পাখি, ডানা ঝাপটে উঠতে চায় কিন্তু মুখ থুবড়ে বসে পড়ে। ওর পালকগুলো রক্ত ভেজা, কবে যেন ভেঙে গেছে ওর দুটো পাখা। ও ছিল আমার ওরা কবিতা, এখন খোড়া হয়ে গেছে। আমি ওকে পরম যত্নে রোদে মেলে দেই, সূর্যের শুশ্রূষা পেয়ে আমার পালক বোনা কবিতা ঝড় ঝরে হয়ে উঠবে। তখন আমি সর্বাঙ্গে বুনে নেব সাদা তুলো মেঘ ফুল। অসংখ্য ধন্যবাদ তাহেরা আফরোজ। আরো একটি চমৎকার আবৃত্তি শুনে আসলাম গানের পরেই। এখন আমি যেতে চাচ্ছি আমাদের আরেকজন অতিথি যিনি আছেন ঐশী, আপনার কাছে। কোন গানটি দিয়ে আপনি শুরু করবেন ঐশী? ধন্যবাদ বিশ্লেষণ মিডিয়াকে সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যেহেতু আমার বেসিক নজরুল সঙ্গীত, তো আমি প্রথম একটি নজরুল সঙ্গীত দিয়ে শুরু করছি। কান্দারে গো পারো পারো ভাবো হারাবার
নাহি আর পরের আশা, নাহি আর আন্ধারে গো হর পাপের তাপের ঝড় পানে শান্তি নাহি আমার প্রাণে, পাপের তাপের ঝড় তুফানে শান্তি নাহি আমার প্রাণে। আমি যেদিকে চাই দেখে কেবল নিরাশারে অন্ধকার, যেদিকে চাই দেখে কেবল নিরাশারে অন্ধকার, আন্ধারে গো হর দিন থাকিতে কেউ নাহি সম্ভাষে, হে প্রভু তোমায় কেউ নাহি সম্ভাষে। দিন ফুরালে ঘাটে শুয়ে, এই ঘাটে সবাই আসে, এই ঘাটে সবাই আসে, লয়ে তোমার নামের করে সাধু পেল চরণ তরে, লয়ে তোমার নামের করে সাধু পেল চরণ তরে, সে করে নাই যে কাঙালে হয়ে দিল বন্ধুতার, হয়ে দিল বন্ধুতার, আন্ধারে গো হর ভাব হারাবার, আন্ধারে গো হর ভাব হারাবার, আন্ধারে গো হর অসংখ্য ধন্যবাদ ঐশী আপনাকে। চমৎকার একটি গান শুনে আসলাম আপনার কাছ থেকে। আমি একটু মন্তব্যগুলো পড়ে আসি, আবারও আমি অতিথিদের কাছে ফিরে যাব। আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন। মেহেদি ফরিদ তিনি লিখেছেন সবাইকে শুভেচ্ছা। শুভশ্রী রয় তিনি লিখেছেন সবার জন্য শুভকামনা, তারপর 3টি ভালোবাসা দিয়েছেন আপনাদের 3 জনের জন্য। আয়েশা সিদ্দিকা তিনি লিখেছেন খুব ভালো লাগলো গানটি, আবিদ আপাকে শুভকামনা। সিদ্দিকুর রহমান পারভেজ তিনি লিখেছেন সবাইকে প্রাণময় শুভেচ্ছা। আয়েশা সিদ্দিকা তিনি লিখেছেন সুন্দর ও সাবলীল বাচনভঙ্গি, বহুদিন পরে কবিতা পড়ব, হৃদয় পড়ে আমি কমেন্টে বুঝলাম না, হৃদয় ছুঁয়ে গেল। রাশেদ চৌধুরী তিনি লিখেছেন অসাধারণ একটি আবৃত্তি শুনলাম, শুভকামনা তাহেরা আফরোজ। তাসনুভা রুবাইয়া তিনি লিখেছেন শুভকামনা তাহেরা আপা।
আপনাদের সবাইকে ধন্যবাদ। আবারও আমরা মন্তব্যগুলো পড়বো সময় পেলে। আমি এখন আবার যেতে চাচ্ছি আবিদা সুলতানা আপনার কাছে। এখন কোন গানটি আপনার কাছ থেকে শুনবো? আবিদা রহমান সেতু। হ্যাঁ, হ্যালো, জি। আমি এখন যে গানটি করছি, গানটি করোনাকালীন সময়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি এবং আমি যে দলটির সাথে আছি বন্যশিখা, তার যে সভাপতি জনাব গোলাম কুদ্দুস লিখেছেন এই করোনাকালীন সময়ে এবং করোনার সময়ে প্রকৃতিকে নিয়ে। তো আমি সেই গানটি করার চেষ্টা করছি। যদিও বা আমার গলাটা একটু খারাপ, যদি আপনারা বুঝতে পারেন, আমি দুঃখিত এই বিষয়টির জন্য। আকাশ তুমি আর কেঁদো না গো, ও আকাশ তুমি আর কেঁদো না গো, তোমার ঝড়ো ঝড়ো বৃষ্টি কান্নার জলে বয়ে বেদনা ছবি আঁকে, ও আকাশ তুমি আর কেঁদো না গো। ও নদী তুমি আর ছোট না গো, ও নদী তুমি আর ছোট না গো, তোমার চলার অবিরাম যাত্রায় প্রাণহীন মানুষে ভেসে যাওয়া উপহার তুমি আর বন্ধ করো না গো, তোমার দেহের প্রতিটি ভাজি ঘাসের পাতায় পাতায় কান্নার সুর বাজে, ও আকাশ তুমি আর কেঁদো না গো। ও মাটি তুমি আর নেই আগের মতো, ও মাটি তুমি আর নেই আগের মতো, কায়াহীন মানবের শরীরের ভারে গাইতে কোদা সাবলের ঘাড়ে তোমার অন্তরে বহিছে অশ্রুধারা, ও চাঁদ তুমি আর এসো না গো, তোমার মায়াবী খেলা কেন ভালোবাসার সব রং মৌলি কেটে হয়ে যায়, ও আকাশ তুমি আর কেঁদো না গো, তোমার ঝড়ো ঝড়ো বৃষ্টি কান্নার জল বয়ে বেদনা
মুগ্ধতা, আরো একটি অসাধারণ গান শুনে আসলাম আবিদা রহমান সেতু আপনার কাছ থেকে। এখন আবার যেতে চাচ্ছি আমাদের আরেকজন অতিথি যিনি আমাদের সাথে যুক্ত আছেন, তাহেরা আফরোজ। এখন কোন কবিতাটি শুনবো তাহেরা আফরোজ? একটা চিঠি শোনাতে চাই। আসলে চিঠির যে জি। আবেদন আসলে আছে, মানে এই ভার্চুয়াল যুগে হয় কি আমরা এত বেশি সবাই কানেক্টেড থাকি, প্রতিদিনই কথা হয়, প্রতিদিনই দেখা হয়, কিন্তু অনেক দিন পর দেখা হবে বা অনেক দিন পর একটা চিঠি পাওয়ার যে একটা অন্যরকম যে একটা উপলব্ধি আছে, সেটা আসলে সেই ফিলিংসটা আসলে আমরা এই সময়ের ছেলেমেয়েরা পায় না। আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন চিঠির একটা আবেদন ছিল। তো একটা চিঠি পড়ে শোনাবো। বর্ষাকালে ঠিক এইরকম সময়ে একজন লিখেছিল জি, তার শুরু করতে পারেন। জি। পছন্দ। হ্যাঁ, শুরু করি আমি। হারিয়ে যাওয়া চিঠি। আনন্দ, আনন্দ, কি খবর তোমার? এত অস্থির হয়ে যাও কেন চিঠির উত্তর না পেলে? সুযোগ পেলেই যে তোমাকে লিখবো তা তো জানো। আমি তো সুস্থই আছি, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। বোকা ছেলে, জীবন কি আর আগের মতো আছে? জীবন আমারও অনেক বদলে গেছে, যেমনি বদলেছে তোমার। সুতরাং চাইলেও অনেক কিছু করা হয়ে ওঠে না আগের মতো। আজ আমি কোনো পচা কথা লিখবো না। আজ আমার মনটা হঠাৎ উদাস হয়ে আছে। আজ আমি শুধুই স্মৃতিচারণ করব, বুঝেছ? আমি তো ওই স্মৃতি নিয়েই বেঁচে আছি। ওটাই তো আমার হৃদস্পন্দন ধারণ করে আছে। তুমি বোঝো না? আমার বর্তমানের কথা শুনে কি আর তোমারই ভালো লাগবে বলো? আজ আকাশটা এত সুন্দর মেঘলা হয়ে আছে জানো, ঠিক আমরা ছেলেবেলায় একদিন যে আবহাওয়াতে বাড়ির পেছনের বড় দিঘিটা সাঁতরে পার হয়েছিলাম। ইস, তার পরের ঘটনা মনে আছে? খালামণি যেই মাঠটা দিল তোমাকে জানো, এই জীবনের উপর দিয়ে এত সব ঝামেলা চলে যাবার পরেও আমার কাছে এই প্রকৃতির আবেদন এতটুকু কমেনি। ঘন বর্ষার মাঝে আমাদের বাড়ির টিনের চালের উপর জলধারার শব্দ শুনতে আমি ছুটে চলে যাই। এই শোনো শোনো, তোমাকে একটা সুখবর দিই। তুমি আমাদের বাড়ির পাশে যে কাঠ গোলাপ গাছটা লাগিয়েছিলে, সেটা ভরে ফুল এসেছে। যা সুগন্ধ ছড়াচ্ছে না কদিন ধরে! আহা, ইচ্ছে হচ্ছিল তোমার জন্য কটা ফুল প্যাকেটে করে পাঠিয়ে দিই। জানো, আজ আমি শখ করে বৃষ্টিতে ভিজেছি। আরে অবাক হয়েও না তো, বড় হলে কি একটু শখ করতে পারবো না বুঝি? আমাদের বাড়ির সামনে দিয়ে একটা আড়াল দিয়েছেন বড় ভাইজান। আমি, তোমার বন্ধুটা রিনি আর রিমি সবাই মিলে ভিজেছি। আজ বাচ্চাদের মতো করে মজা করেছি জানো। আমার খুব নিজের ছেলেবেলার কথা মনে হচ্ছিল। সেই আনন্দ করে ছুটে বেড়ানো, নির্ভাবনায় সাঁতরে আসা ওই ফুলঝাড় দিঘিতে। যেই বড় হলাম একটু, আর তর সইল না কারো, বিয়ে দিয়ে দিল। কত স্বপ্ন নিয়ে সংসার শুরু করেছিলাম, কি যে হলো জীবনে! এই ভাগ্যে যদি কষ্ট লেখা থাকে, কি করে খন্ডাবো বলো? তাই তো তোমাদের শখ করে বিয়ে দেওয়ার ছেলেটার সাথে আর ঘর করা হলো না। আমার অনেকবার মনে হয়েছে আর কোনো কথা কইব না তোমার সাথে। অনেক ক্ষোভ জমে আছে। তোমরা চাইলে হয়তো অনেক কিছুই করতে পারবে। এমন একটা মানুষকে সবার খুব করে পছন্দ হয়ে গেল। বড় ঘর, শিক্ষিত। একটা কথা জানো আনন্দ, আমার নিজের জীবনের কষ্ট নিয়ে আমার
আর ভয় হয় না। আমি কষ্ট পাই, মা খালামণিরা আমাকে দেখে দেখে প্রতি সময় কষ্ট পান। না হয় একটু ভুল করেই ফেলেছিলেন, কিন্তু তার জন্য সব সময় অনুতাপে দগ্ধ হয়ে চলেছেন। আমি নতুন করে সব সাজিয়ে নিয়েছি, সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। কলেজে ভর্তি হয়েছি প্রিয় বিষয় বাংলাতে। হুম, বেশ ভালোই লাগছে পড়তে। হাজার হলেও এই জিনিসগুলো পড়তে আমার সব সময় ভালোই লাগতো। ভাইয়া আমাকে পড়তে খুব উৎসাহ দিচ্ছেন। আমার খুব ভালো লাগছে পড়তে। আমার ওই বাড়ি থেকে ফিরে আসার আগেই তো তুমি চলে গেলে দুবাই। অবশ্য মা খালা তোমাকে নিয়ে আজও খুব গর্ব করে চলো যে এরকম ছেলে নাকি গোটা হলদিয়াতে নেই। তুমি আর বেশি দিন বাইরে থেকো না তো আর 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 কটা বছর একটু টাকা আয় করে ফিরে এসে ঘর সংসার করো। এই, তোমাদের ওখানে কি বৃষ্টি হয়? তুমি কি আমাদের মতো করে অনুভব করতে পারো বৃষ্টির জলধারা? পাগলা মিয়া, তোমার কি মনে আছে একবার বৃষ্টির দিনে সেই ছেলেবেলায় আমাকে নিয়ে তুমি কবিতা লিখেছিলে, বর্ষা কন্যা? কি যে লজ্জা পেয়েছিলাম আমি। অবশ্য ভালোও লেগেছিল। সেটা তো কখনো বলিনি তোমাকে, আজ বলবো। কি হলো, গলা লুচিয়ে ভাব করার সেই ভঙ্গিটা খুলে নাকি? করার তো কথা। আমি তোমাকে অনেক ভালো চিনি, তাই না আনন্দ? শোনো, আজ আর লিখবো না। ভাবছি আরেকটা চিঠি লিখে দুইটা একসাথে পাঠাবো। বুদ্ধিটা কেমন বলো দেখি? তাহলে হুড়ুট করে আর পড়া শেষ হয়ে যাবে না, সময় নিয়ে পড়তে পারবা। ভালো থেকো। আর শুনেন, আমি শরীরে রোগবালাইতে খুশি না, বুঝেছেন? আপনি নিজের শরীরের দিকে খেয়াল রেখেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দিয়ে আমাদের সবাইকে বেষ্টন করে রাখুন। দোয়া করি। বিদায় তবে, হতভাগিনী, সুপ্রভাত। পরিশিষ্ট। দ্বিতীয় চিঠিটা কখনো লেখা হয়নি বলে আনন্দ আর কোনোদিন সুপ্রভাত চিঠিটা পায়নি। অসংখ্য ধন্যবাদ তাহেরা আফরোজ। আসলে আমরা চাই যে পৃথিবীর সবাই ভালো থাকুক। আপনার চিঠির মধ্যে যেটি আসলো যে আল্লাহ রব্বুল আলামিন ভালো রাখুক, সেটাই আমরা চাই। সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুক এই মহামারীর মধ্যে। একটা সময় চিঠি ছিল মানুষের ভালো লাগা, ভালোবাসা, আবেগ অনুভূতির অন্যতম একটা মাধ্যম, যেটা কালের বিবর্তনে হয়তো অনেকটা বিলুপ্তির পথেই এখন। আর সেই অনুভূতিগুলো কিন্তু আমরা কিছুটা হলেও পেলাম। এই প্রজন্মের মানুষ কিন্তু আমরা আসলে সাধারণত চিঠির যে ভালো লাগার জায়গাটা, চিঠির যে আবেগ অনুভূতির জায়গাটা, সেটা কিন্তু আমরা আসলে পাই না। আপনার চিঠি পড়ার মাঝে একটু হলেও কিন্তু এই প্রজন্মের বা আমরা যারা আছি সেই অনুভূতিটুকু, সেই ফিলিংসটুকু একটুকু হলেও পেয়েছি। আমি আবারও মন্তব্যে ফিরে যেতে চাই। আয়েশা সিদ্দিকা তিনি লিখেছেন ঐশীকে খুব সুন্দর লাগছে। নুসরাত জাহান তিনি লিখেছেন মাশাল্লাহ অনেক ভালো লাগলো ঐশী। দিদারুল আলম সরকার তিনি লিখেছেন অনেক ভালো গেয়েছো মা। সালমা মুক্তা তিনি লিখেছেন ধন্যবাদ। নুজহাত সাবিহা পুষ্পিতা তিনি লিখেছেন সকলের প্রতি রইল শুভকামনা। তিনি আরো লিখেছেন ঐশী বন্ধু খুব ভালো লাগলো তোর গান। সালমা মুক্তা তিনি লিখেছেন মিষ্টি একটা গান শুনলাম। নুসরাত জাহান তিনি লিখেছেন আবৃত্তি চমৎকার লাগছে। আয়েশা সিদ্দিকা তিনি লিখেছেন অসাধারণ আবৃত্তি, তাহেরাকে ধন্যবাদ। সালমা মুক্তা তিনি লিখেছেন শিল্পী তাহেরা আফরোজের চিঠির প্রকাশে মুগ্ধতা রাখলাম। রাশেদ চৌধুরী তিনি লিখেছেন প্রাণবন্ত আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ। তাহেরা আফরোজকে চিঠি আবৃত্তি শ্রোতাদের পুরনো দিনে নিয়ে গেল, আসলেও তাই। সালমা মুক্তা তিনি লিখেছেন সঞ্চালকের সঞ্চালনা চমৎকার। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও মন্তব্যে ফিরে আসবো, মন্তব্যগুলো পড়বো। আপনারাই আমাদের মূল চালিকা শক্তি, আমাদের অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দুই কিন্তু আমাদের দর্শক শ্রোতারা। আমি যেতে চাচ্ছি জারিন রুশনি ঐশী আপনার কাছে। এখন কোন গানটি শুনবো আপনার কাছ থেকে, জারিন রুশনি ঐশী? এখন আমি সদ্য প্রয়াত শিল্পী শ্রদ্ধেয় ইন্দ্রকিশোর স্যারের গাওয়া একটি গান করছি, চেষ্টা করছি। বাবার মুখে প্রথম যেদিন শুনেছি
মেয়েটাকে সারা জীবন সঙ্গী করেছি। জীবনে যত দুঃখ যত কষ্ট পেয়েছি, সুরের মাঝে ডুবে গিয়ে সবই ভুলেছি। এই গানে আমার জীবন মরণ, গানে যেন প্রাণ। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানে জীবন, গানে আমার প্রাণ। বাবা যেন আজ স্বর্গে বসে গাইছে সেই গান, যে গান শুনে সপেছে বাবাকে মনপ্রাণ। কোনদিন এই কণ্ঠ যদি কখনো থেমে যায়, সেদিন যেন মরণ এসে আমাকে নিয়ে যায়। এই গানে আমার জীবন মরণ, গানে যেন প্রাণ। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানে জীবন, গানে আমার প্রাণ। আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গান, সেদিন থেকে গানে জীবন, গানে আমার প্রাণ। সেদিন থেকে গানে জীবন, গানে আমার প্রাণ। সেদিন থেকে গানে জীবন, গানে আমার প্রাণ। মহামানবেরা বেঁচে থাকেন তাদের সৃষ্টিকর্মের মাঝেই। আমাদের শ্রদ্ধেয় অ্যান্ড্রু কিশোরের একটি চমৎকার গান শুনে আসলাম এবং আপনি চমৎকারভাবে গানটি কিন্তু পরিবেশন করেছেন। আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু ফাহমিদা নবীর কণ্ঠে গানটি খুব শুনতাম ছোটবেলায়। আমার এখনো মনে পড়ছে আপনি যখন গাইছিলেন, আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আপনি চমৎকারভাবে গেয়েছেন এবং একটি কথাই, অ্যান্ড্রু কিশোর আপনি যেখানেই থাকেন ভালো থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। তো আমি একটু গান শুনলাম, আবৃত্তি শুনলাম, একটু আড্ডায় যেতে চাচ্ছি। আমি প্রথমেই যেতে চাচ্ছি আবিদা রহমান সেতু আপনার কাছে। আপনি অনেকগুলো সংগঠনে অনেকগুলো গুরুত্বপূর্ণ পদে আছেন এবং সঙ্গীত নিয়ে আপনি কাজ করছেন, সঙ্গীত নিয়ে চর্চা করছেন। তো সেই গল্পটা একটু ছোট করে হলেও আমরা শুনতে চাই, কবে থেকে সঙ্গীত নিয়ে কাজ শুরু করেছেন এবং সঙ্গীত নিয়ে আপনার উল্লেখযোগ্য পরিবেশনা এবং সঙ্গীত নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, সেগুলো যদি আমাদের সাথে আজকে এবং আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করতেন। আবিদ। আমার গান শেখা এবং গানের শুরু পুরোটাই আমার পরিবার থেকে। আমার বাবা গান করেন, নজরুল সঙ্গীত করেন, আমার চাচা রবীন্দ্রসঙ্গীত করেন, আমার দাদা গান করতেন। মোটামুটি আমার পরিবারই হচ্ছে আমার গানের মূল জায়গাটা। এখান থেকেই শুরু, একদমই ছোট বয়স থেকেই শুরু আমার গান। আমার প্রশিক্ষক হিসেবে বা ওস্তাদ হিসেবে ছিলেন অনেকেই, যাদের মধ্যে উল্লেখযোগ্য বলতে সেলিম রেজা, সালাউদ্দিন আহমেদ, দীপক মিত্র, বাসুদেব শিবা, আরো অনেকেই আছেন আমার গুরু। এছাড়া আমি এমনি যে দলটিতে আছি, বন্যী শিখা বলেছিলাম, বন্যী শিখার সভাপতি জনাব গোলাম কুদ্দুস, ওনার অভিভাবকত্ব নিয়েই আমার গানটাকে নিয়ে একটু বিশাল আকৃতিতে চলা আপাতত। আর আমি গান নিয়ে কাজ করছি, বন্যী শিখারও অনেকগুলো কাজ করছি। এই করোনাকালীন সময়ে আমি 2টা পর্ব নামিয়েছি বন্যী শিখা পুরো দলের, নতুন গান দিয়ে, ওনার লেখা গান দিয়ে, আমার সুর করা গান দিয়ে। এছাড়া বাচ্চাদের নিয়ে কাজ করি, শিশু একাডেমি টিচার হিসেবে আছি। শিল্পকলায় আছি, শিল্পকলার বিভিন্ন জাতীয় অনুষ্ঠানগুলো আছি, ওখানেও আমাদেরও কাজ হচ্ছে নতুন নতুন গান নিয়ে ভাবনা। আমাদের যে ডিসি স্যার আছেন, মহাপরিচালক লিয়াকত আলী লাকি, ওনার
ওনার সান্নিধ্যে থেকে আমরাও নতুন কিছু করছি, ভাবছি অনেক কিছু নতুন কিছু। এবং শিল্পীরা যেন সামনে ভবিষ্যতে, এখন যে আমরা বিপদের মধ্যে আছি একটা বলা চলে, এখন হয়তো আপনারা ফেসবুক দেখে ফেসবুক নিয়ে আগানোর চেষ্টা করছি, কিন্তু ভবিষ্যতে আরো এমন কিছু করতে হবে। এখন অনেকেই থেমে আছি, এই থেমে থাকাটা যেন না থাকে, সেটার জন্য ভাবছি কি করা যায়, কি করা উচিত। ধন্যবাদ। জি ধন্যবাদ আবিদুর রহমান সেতু। একই প্রশ্ন থাকবে তাহেরা আফরোজ, তবে আপনি যেহেতু আবৃত্তি চর্চা করছেন, আবৃত্তি নিয়ে আপনার কথাগুলো শুনবো। তাহেরা আফরোজ। আচ্ছা, আবৃত্তির আসলে আবৃত্তির সাথে আহ, শিক্ষা মানে যখন আমি ক্যাম্পাসে ছিলাম তখন থেকে জড়িয়ে আছি। প্রশিক্ষণ নিয়েছিলাম কণ্ঠশীলনে, কিন্তু মানে হাতে ধরে শেখানো যেটা বলে সেটা শিখেছি আসলে মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রে। যখন আমি কাজ করেছি, বিভিন্ন সময় কাজ করেছি, আমার যে অগ্রজ যে তিনজনের কাছে আমি শিখেছি মুক্তধারার, রেজিনা ওয়ালি, লিনা আপা, মাহমুদা আক্তার, সিদ্দিকুর রহমান পারভেজ, এই তিনজনের কাছে মূলত আসলে আবৃত্তির যে নির্মাণ বা প্রযোজনাগুলোতে কিভাবে কাজ করা, মঞ্চে কাজ করা, এগুলো আমি ওনাদের কাছেই শিখেছি। যদিও প্রশিক্ষণ নিয়েছি অন্য একটা জায়গাতে, পরে আমি আসলে আবৃত্তির সাথে কাজ করেছি একেবারে মঞ্চে সরাসরি। মানে ভালোবাসার জায়গাটা আসলে মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র। আর আবৃত্তির কথা কি বলবো, যে সবসময় আবৃত্তির সাথে থাকতে চাই। যদিও লেখালেখিটা আমার একটা অন্যরকম একটা জায়গা, ভালোবাসার একটা জায়গা, তারপরেও আবৃত্তিও আমার ভালোবাসার জায়গা। আমি আহ, আবৃত্তির সাথে থাকতে চাই, এটুকুই বলার আছে। আর কি বলবো? জি, আপনার একটি বিষয় যে আপনি আপনার বইও বের হয়েছে আমরা জানি, প্রতিবারই জি। বই মেলাতে আপনার বই বের হয়। সেই বই নিয়ে যদি কিছু শুনতাম, যে লেখালেখিও করেন আপনি নিজেও বললেন, তো এবারের বই মেলাতে কি কি বই বের হয়েছিল এবং কবে থেকে আপনার বইগুলো প্রকাশিত হচ্ছে সেগুলো নিয়ে যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আচ্ছা, সেটা হচ্ছে যে আহ, আমি আসলে আহ, কলেজে জয়েন করার আগে, অর্থাৎ বিসিএস এ জয়েন করার আগে আমি সাংবাদিক ছিলাম। সাহিত্য পাতায় সাংবাদিক ছিলাম, সমকালের কালের খেয়াতে ছিলাম। তো কালের খেয়াতে থাকাকালীন সময় আসলে লেখালেখি এটা তো ঈশ্বর প্রদত্ত, লেখালেখিটা করেছি তখন থেকেই। তবে বই প্রকাশ হয়েছে আমার অনেক পরে। প্রথম আমার কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে 2017 সালে, জলতরঙ্গ। এর পরের বছর গল্পগ্রন্থ প্রকাশিত হলো ঘুরপোকা, 8টা ছোট গল্পের একটা সংকলন। তারপরের বছর দুটো একসাথে আসলো, দুটো প্রকাশনা। একটা প্রথম উপন্যাস আমার রোজ গার্ডেন, সেটা একটা ভৌতিক উপন্যাস ছিল। আর তার সাথে একটা ছোট্ট একটা কাব্যগ্রন্থ এসেছিল, সেটা এই শহরের রূপকথা। এই শহরের রূপকথা যে কাব্যগ্রন্থটা ছিল সেটা আসলে খুব একটা থিম ভিত্তিক, 30টা কাব্য ছিল আমার। মানে একটা থিমের উপর 30টা কাব্য ছিল এই শহরের রূপকথা। এরপরে যে উপন্যাসটা এসেছে সুরের আগুন, সেটা এসেছে। আর আমি একটা কাজ করছি, যেহেতু আহ, একটা উপন্যাস নিয়ে কাজ করছি, গবেষণামূলক একটা উপন্যাস। চেষ্টা করছি যেন সামনের আগামী বইমেলাতে আমি প্রকাশ করতে পারি। মুক্তিযুদ্ধের উপর একটা কাজ করছি আমি। মুক্তিযুদ্ধের উপর একটা উপন্যাস লিখবো, অনেক দিনের স্বপ্ন ছিল। আমি প্রায় বলতে গেলে 2 বছর ধরে আমি এই জায়গাটাতে স্টাডি করছি লেখাটা লেখার জন্য। আমার জন্য সবাই, আমি এই অনুষ্ঠানের মাধ্যমে সবার কাছে দোয়া চাচ্ছি যেন আমি যেন লেখাটা শেষ করতে পারি। যেভাবে লিখতে চাই, যেভাবে কাজটা করব বলে ভেবে রেখেছি, আমি যেন সেইভাবে কাজটা করতে পারি। এই। অসংখ্য ধন্যবাদ। আসলে একটি কথা খুব প্রচলিত আছে, যিনি রাধেন তিনি চুলও বাঁধেন। একাধারে সাংবাদিকতা, তারপর শিক্ষকতা, তারপর আবৃত্তি চর্চা, তারপর লেখালেখি, তারপর একটা অনুষ্ঠান চালাচ্ছেন, বিভিন্ন আসলে বহু গুণে গুণান্বিত আমাদের অতিথি। তো আমি এখন যেতে চাচ্ছি, একই প্রশ্ন থাকবে জারিন রুশনি ঐশী আপনার কাছে। গানের জগতে প্রথমত আসার প্রথম অনুপ্রেরণাই হচ্ছে আমার মা। মা একসময় খুব ভালো গান করতেন, যদিও পরিস্থিতির কারণে তা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তো মায়ের মুখে শুনেছি যে ছোটবেলায় বাবার কোলে বসে সুর ঠিক রেখে অন্য কথা দিয়ে গান করতাম। তো সেই থেকে মায়ের কাছে হাতে করি। আর গান নিয়ে যদি পরিকল্পনার কথা বলেন, যে গান নিয়ে একদম খুব ভালো একজন সঙ্গীত শিল্পী হতে চাই। নজরুল সঙ্গীত নিয়ে আছি, নজরুল সঙ্গীত করছি। আর সব ধরনের গানই চর্চায় রয়েছে। আহ সব ধরনের গান নিয়ে চালিয়ে যাওয়ার চেষ্টা করব।
জি, আপনার জন্য শুভকামনা রইলো। জারিন রুশনি ঐশী, আপনার বয়স এখনো অনেক কম। আপনি আশা করি ভবিষ্যতে আরো অনেক কিছু করবেন। সেই শুভকামনাই রইলো। আমি এখন যেতে চাচ্ছি আবিদা রহমান সেতু আপনার কাছে। এখন কোন গানটি আপনার কাছ থেকে শুনবো? আবিদা রহমান সেতু। এবারে গাইবো কিছুদিন আগে গত মাসে হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিবস গেছে, তো ওনাকে স্মরণ করে একটি গান করছি। কথা লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার, সুর হেমন্ত মুখোপাধ্যায়। ফুলের কথা শুনে বলে হাসি, ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। হারার ধুলিতে যে ফাগুন আসে, ওই তাহার মতো তুমি আমার কাছে আসো না তো। ফুলের কথা শুনি বলে হাসি, ওই তাহার মতো তুমি আমার কথা শুনি হাসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় দৌড়ে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় দৌড়ে। যেমন করে সে হাওয়ায় ভেসে, ওই তাহার মতো তুমি আমার স্বপ্নে ভাসো না তো। ফুলের কথা শুনি বলে হাসি, ওই তাহার মতো তুমি আমার কথা শুনি হাসো না তো। চাঁদের আলো রাতে জাগে যে করে, তাহার মতো তুমি করো না কেন ধন্য রে। চাঁদের আলো রাতে জাগে যে করে, তাহার মতো তুমি করো না কেন ধন্য রে। যেমন করে নিরে একটি পাখি সাথীরে কাছে তার নেই গো ডাকি। যেমন করে নিরে একটি পাখি সাথীরে কাছে তার নেই গো ডাকি। যেমন করে সে ভালোবাসে, ওই তাহার মতো তুমি আমায় ভালোবাসো না তো। ফুলের কথা শুনে বলে হাসি, ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, ওই তাহার মতো তুমি আমার কাছে আসো না তো। আরো একটি অসাধারণ গান শুনে আসলাম আবিদা রহমান সেতুর কাছ থেকে। এই গানটি আমার অত্যন্ত পছন্দের একটি গান। আপনাকে ধন্যবাদ আবিদা রহমান সেতু। এখন যেতে চাচ্ছি আমাদের আরেকজন যিনি অতিথি আছেন তাহেরা আফরোজ আপনার কাছে। এখন কোন কবিতাটি শুনবো? তাহেরা আফরোজ। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে সবারই আসলে খুব প্রিয় কবিতা, জানা একটা কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সাধারণ মেয়ে। আমি অন্তপুরের মেয়ে, চিনবে না আমাকে,
তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণ দশা ধরেছিল ৩৫ বছর বয়সী। ২৫ বছর বয়সের সাথে ছিল তার রেশারেশি। দেখলেন তুমি মহদাশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প। একজনের মন ছুঁয়েছিল আমার এই কচি বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি। তোমাকে দোহাই দেই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তার, তারও স্বভাবের গভীরে যদি অসাধারণ কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন আছে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে। আমরা বিকিয়ে যাই মরীচিকার দামে। কথাটা কেন উঠলো তা বলি। মনে করো তার নাম নরেশ। সে বলেছিল আমার মতো কেউ তার চোখে ধরেনি আর। এত বড় কথাটা যে বিশ্বাস করব সে সাহস হয় না। করবো না যে এমন জোর করব। নরেশ একদিন গেল বিলেতে। চিঠিপত্র পাই কখনো বা। মনে মনে ভাবি, রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা সবাই কি এত অসামান্য, এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাই কিনা আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা পড়েছিল 10-এর মধ্যে। গেল মিলে চিঠিতে সে লিখেছে লিজের সঙ্গে গিয়েছিল সমুদ্রের নাইতে। বাঙালি কবি ক লাইন দিয়েছে তুলে, সেই যেখানে উঠবসি উঠছে সমুদ্র থেকে। তারপর বালির পরে বসলো পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালো। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এলে, দুদিন পরে যাবে চলে। ঝিনুকের দুটি খোলা, মাঝখানটা ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে। দুর্লভ, মূল্যহীন, কথা বলবার কি অসামান্য ভঙ্গি। সেই সাথে নরেশ লিখেছে, কথাগুলো যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার। হিরে বসানো সোনার ফুল কি সত্য, তবুও কি সত্য নয়? বুঝতেই পারছ, একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানিয়ে যায়, আমি নিতান্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দেই তেমন ধন নেই আমার কাছে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলেন চিরজীবন। পায়ে পড়ি তোমার শরৎবাবু, একটা গল্প তুমি লেখো, নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সাথে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার, কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুল চন্দন পড়ুক তোমার কলমের মুখে। তাকে নাম দিও মালতী। ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই। এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে। তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে?
উচ্চ তোমার মন, লেখনি তোমার মহীয়সী। তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাত্রের অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, জানি সে বর আমি পাবো না, কিন্তু পাই যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার আপন পরীক্ষায়। আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতী পাশ করুক এমএ, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে। কিন্তু ওইখানেই যদি থামো, তাহলে তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। খাটো করো না তোমার কল্পনা, তুমি তো কৃপণ নও বিধাতার মতো। মেয়েটাকে পাঠিয়ে দাও ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারধারে। জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ব বিজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য। মোহের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতীর সম্মানে সভা ডাকা হোক না, বড় বড় নামজাদাদের সভা। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকা। ওর চোখ দেখে ওরা করছে কানাকানি। সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যিই আছে আমার চোখে। বলতে হলো নিজের মুখেই, এখনো কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে। নরশেষে দাঁড়াক সেই কোণে, আর তার অসামান্য মেয়ের দল। আর তারপরে নটে সাতটি মুড়লো, স্বপ্ন আমার পুরলো। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তি অপব্যয়। অসংখ্য ধন্যবাদ তাহেরা আফরোজ। আরো একটি চমৎকার কবিতা শুনে আসলাম আপনার কাছ থেকে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ব্যস্ততার মাঝে আমাদের সাথে আজকে যুক্ত ছিলেন। আমি এখন যেতে চাচ্ছি জারিন রুশনি ঐশী আপনার কাছে। আমরা অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার গান শোনার পর আবিদা রহমান সেতু, আপনার গান শুনতে শুনতে আমরা আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেব। রুশনি, আপনার কাছে এখন কোন গানটি শুনবো? এবার আমি একটি লোকসঙ্গীত করার চেষ্টা করছি। তোরে বিনোদিনী কালাসা তোরে বানাই বিনোদিনী আমি হব কালাসা। ওরে প্রেম কলঙ্কের জ্বালা অতরে, ওরে প্রেম কলঙ্কের জ্বালা অতরে। হায়রে করব আমি তার প্রমাণ, হায়রে করব আমি তার প্রমাণ। তোরে বানাই বিনোদিনী আমি
আমি হব কালাসান। বানাইব তোরে আমি ফুলের কুলবালা, বুঝাইব তারে বসে প্রেম বিচ্ছেদের জ্বালা। ওরে বানাইব তোরে আমি ফুলের কুলবালা, বুঝাইব তারে বসে বিচ্ছেদের জ্বালা। ওরে কেমন করে ঘরে রবি রে, ওরে কেমন করে ঘরে রবি রে, হায়রে কেমনে রাখবি কুল মান, হায়রে কেমনে রাখবি কুল মান। তোরে বানাই বিনোদিনী আমি হব যমুনারে কোলে যখন কদম তলে, বাজাইব বাঁশের বাঁশি রাধা রাধা বলে। ওরে যমুনারে কোলে যখন বসে কদম তলে, বাজাইব বাঁশের বাঁশি রাধা রাধা বলে। ওরে বুঝবে যখন প্রেমে নাচন রে, ওরে বুঝবে যখন প্রেমে নাচন রে, হায়রে তখন বুঝবি বিষের বান, হায়রে তখন বুঝবি বিষের বান। তোরে বানাই বিনোদিনী আমি হব কালাসান। ওরে প্রেম কলঙ্কের জ্বালা কত রে, হায়রে করব আমি তার প্রমাণ, হায়রে করব আমি তার প্রমাণ। তোরে বানাই বিনোদিনী আমি হব কালাসান। তোরে বানাই বিনোদিনী আমি হব অসংখ্য ধন্যবাদ ঐশী আপনাকে। চমৎকার আরো একটি গান শুনে আসলাম আপনার কাছ থেকে। আমি যেতে চাচ্ছি আবিদা রহমান সেতু আপনার কাছে। এখন কোন গানটি শুনবো? আপনার গান শোনার পরে তাহের আফরোজের কাছ থেকে একটি ছোট কবিতা শুনবো, তারপরেই ঐশীর গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। আচ্ছা, আমি হচ্ছে ফকির লালন সাহের একটা গান করছি।
কেমনে আসে যায়, খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো ধরতে পারলে মনো দিতাম, পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর পাখি কেমনে আসে আজ কুঠুরি দরজা মধ্যে মধ্যে ঝরকা আজ কুঠুরি দরজা মধ্যে মধ্যে ঝরকা কাটা তারও পরে সদর কোঠা, তারও পরে সদর কোঠা, আয়না মকল তাই কেমনে আসে যায়, খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায়। কপালের ফের নইলে কি পাখির মন ব্যবহার, কপালের ফের নইলে কি পাখির মন ব্যবহার, খাঁচা ছেড়ে পাখি আমার, খাঁচা ছেড়ে পাখি আমার কোন বনে লুকায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর পাখি কেমনে আসে খাঁচার আসে খাঁচা যে তোর কাঁচা বাসে, খাঁচার আসে খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, ফিরলালো কেঁদে কয় কেমনে আসে যায়, খাঁচার ভিতর তারে ধরতে পারলে মনো বেড়ে, ধরতে পারলে মনো বেড়ে দিতাম, পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায়। অসংখ্য ধন্যবাদ
আবিদুর রহমান সেতু, চমৎকার একটি লালন গীতি শুনে আসলাম আপনার কাছ থেকে, ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি, ব্যস্ততার মাঝে আমাদের সাথে যুক্ত ছিলেন বিশ্লেষণ মিডিয়া এবং মাদারীপুরবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভবিষ্যতেও আমরা আপনাদেরকে পাশে চাই। অনুষ্ঠানে অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি, যাবার আগে শেষবার আমি একটু মন্তব্যগুলো পড়ে আসতে চাই। আমরা একটি আবৃত্তি শুনবো ছোট করে তাহেরা আফরোজ আপনার কাছ থেকে, এবং আমরা ঐশীর গান শুনতে শুনতে বিদায় নেব। আমি এর মাঝে একটু মন্তব্যগুলো শেষবারের মতো পড়ে আসি। ফারজানা ইয়াসমিন সীমা তিনি লিখেছেন, গানের চমৎকার পরিবেশনা, লোকগানটি মন ছুঁয়ে গেছে, বাদ্যযন্ত্রের আরো ব্যবহার দাবি রাখে, অশেষ ধন্যবাদ। আসলে আমাদের যে শিল্পীরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন তারা কিন্তু বাসা থেকে যুক্ত হচ্ছেন, এজন্য বেশি বাদ্যযন্ত্র নিয়ে তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারছেন না, আমরা মৌলিক গানগুলো শুনতে পারছি তাদের কাছ থেকে। সামাদ ভুইয়া তিনি লিখেছেন, ঐশী গানের প্রতি তোমার ও তোমার পরিবারের যে নিবেদন তার মূল্যায়ন ও বিস্তার প্রত্যাশিত, অনেক অনেক শুভকামনা। আশরাফুজ্জামান পিনু তিনি লিখেছেন, চমৎকার অনুষ্ঠান হচ্ছে। নুফুরা আফনন তিনি লিখেছেন, শুভ কামনা। শাওন অরিন্দ তিনি লিখেছেন, অসাধারণ। দিদারুল আলম সরকার তিনি লিখেছেন, অসাধারণ ঐশী। রাশেদ চৌধুরী তিনি লিখেছেন, প্রাণবন্ত আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ, তাহেরা আফরোজের চিঠি আবৃত্তি শ্রোতাদের পুরনো দিনে নিয়ে গেল। সুলতানা মেহজাবিন টুসি তিনি লিখেছেন, প্রিয় শিক্ষক তাহেরা আফরোজ আমার জীবনের অনেক বড় অনুপ্রেরণা। জাহিদ হাসান সুজন তিনি লিখেছেন, অসাধারণ ঐশী। তৌফিক অর্থ তিনি লিখেছেন, গানটি সুন্দর হচ্ছে, তবে কিবোর্ড দ্বারা ভালো হলে ভালো হতো। আসলে আমরা এই কথাটি ইতিপূর্বেই বলে দিয়েছি, আপনি শুনেছেন হয়তো। আয়েশা সিদ্দিকা তিনি লিখেছেন, চমৎকার লাগলো আবিদা আপার মুখে অলির কথা শুনে। দিদারুল আলম সরকার তিনি লিখেছেন, কিপ ইট আপ ঐশীমা। আয়েশা সিদ্দিকা তিনি লিখেছেন, অসাধারণ আবৃত্তি, তাহেরা আফরোজের জন্য শুভকামনা। সুলতানা মেহজাবিন টুসি, এটা পড়া হয়েছে একবার। রাশেদ চৌধুরী তিনি লিখেছেন, রবি ঠাকুরের অমর কবিতার নান্দনিক আবৃত্তি শুনলাম শিল্পী তাহেরা আফরোজের কণ্ঠে। সিদ্দিকুর রহমান পারভেজ তিনি লিখেছেন, ধন্যবাদ বিশ্লেষণ মিডিয়াকে আমার পছন্দের শিল্পীদের এই আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য। শামীম আহমেদ তিনি লিখেছেন, সবার জন্য রইল শুভকামনা। ফারজানা ইয়াসমিন সীমা তিনি লিখেছেন, এটা পড়া হয়েছে। দিদারুল আলম সরকার লিখেছেন, মনটা ভরে গেল মা। আসলে সব কমসি ইতিমধ্যেই পড়া হয়ে গেছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা মন্তব্য করে এবং আমাদের সাথে প্রতিনিয়ত যুক্ত থাকেন, এটা আসলে সত্যি আমাদেরকে এবং আমাদের অতিথিদেরকে অনুপ্রাণিত করে। আমি যেতে চাচ্ছি তাহেরা আফরোজ আপনার কাছে, ছোট করে এই মুহূর্তে একটি কবিতা শুনবো আপনার কাছ থেকে, তারপর ঐশীর গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। তাহেরা আফরোজ। ছোট্ট একটা কবিতা শোনাই, তার আগে একটু কথা বলি। সেটা হচ্ছে যে করোনার সময় আমরা সবাই কি করছি, যে আমাদের ইমিউনিটি বাড়ানোর একটা চেষ্টা করছি। তো সেই উপলব্ধির জায়গা থেকে বলবো যে শরীরে যেমন খাদ্য যেমন আমাদেরকে ভালো রাখে, ঠিক সেরকম মনের সুখও আসলে দরকার হয়, মনের সুখও আমাদেরকে ভালো রাখে। তো সেই উপলব্ধি থেকে একটা কবিতা, কবি রাশেদ চৌধুরীর মনোময় কাব্য গ্রন্থ থেকে আমি একটা কবিতা পড়ছি। রাশেদ চৌধুরী আজকে আমাদের সাথে লাইভে আছে, আমি কমেন্ট দেখেছি। আমি তার কবিতাটা দিয়ে আজকে শেষ করছি। কবিতাটার শিরোনাম হচ্ছে শরীরের অ্যান্টিবায়োটিক। সত্যি বড় অদ্ভুত আদিত্য, মনের সুখের কাছে হারিয়ে যায় সবকিছু। শরীরের ক্লান্তি তো বটেই, জীবনের অশান্তিও দূর হয়ে যায়। সকালবেলা নানা রকম কাজের ঝামেলা, বের হয়ে বইয়ের দোকানে একচোট, রাস্তায় জ্যামের কথা তো বলাই বাহুল্য। যেটুকু প্রশান্তি সে তো তোমার সান্নিধ্যে। সন্ধ্যার সময়টুকুর প্রতীক্ষায় কাটে সারা দিন। মনোময় 1 ঘন্টা সন্ধ্যা যেন তোমার আমার মাল্টিভিটামিন সেবা। এই দেখো না গতকালের অবস্থা, বাসায় ফিরে দেখি তুমুল চলছে। কিসের যুদ্ধ বলবো একে? বৈষয়িক দ্বন্দ্বের কাটাকাটি, সাম্রাজ্যের ভাগাভাগি। তুমি তো তোমার নন্দিনীকে জানো, এসব পরিস্থিতিতে কতটা আত্মপ্রত্যয়ী থাকি। আমাকে বিচলিত করতে পারে না এসব, বিরক্ত বোধ করি কেবল। নিজ ঘরের সব কটা ছিদ্রপথ বন্ধ করে দিই, যেন কোনো রকম শব্দ কানে না আসে। ব্যাস, তারপর হারিয়ে যাই কল্পলোকে, শুধু তুমি আর আমি। আহ, কি প্রশান্তি! যেখানেই থাকি না কেন তোমার সাথে, কল্পলোকে, রাস্তায়, নদী তীরে, পায়ে হাঁটা পথে,
প্রচন্ড জ্যামে অথবা রেস্তোরাঁয়, কি যে সুখ আদিত্য! এ যেন তোমার আমার মাল্টিভিটামিন সেবন প্রতিদিন। অসংখ্য ধন্যবাদ তাহেরা আফরোজ, আপনার চমৎকার পরিবেশনা দিয়ে আজকে আপনার পরিবেশনা শেষ হলো। আমি এখন যেতে চাচ্ছি সর্বশেষ আমাদের যিনি আছেন জারিন রুশনি ঐশী, আপনার কাছে। আপনার গান শুনতে শুনতে আমরা আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেব। তার আগে আমি দর্শক শ্রোতা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রতিদিনের মতো সঞ্চালনায় ছিলাম আমি আলফিন আহিয়ান আবৃত। দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, বিশ্লেষণ মিডিয়ার সাথেই থাকুন। সকলের জন্য শুভকামনা রইল। ঐশী, আপনার গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। ততক্ষণ পর্যন্ত সকলের জন্য শুভ রাত্রি। এবারে আমি একটি আধুনিক গান করছি, শ্রদ্ধেয় শিল্পী হৈমতী চেষ্টা করছি। বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, আমার এত সাধে কান্নার দাগ ছুঁয়ো না, সে যেন এসে দেখে তার কেমন করে কেঁদেছে। বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না। দোহাই গানের বিনা মনকে ভরে তোলো না, দোহাই গানের বিনা মনকে ভরে তোলো না, দেখে তাকে ব্যথার গান বলো না, সে যেন এসে শুনে তার বিরহে কিশোর আমি সেধেছি। ও বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, ও বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না। ক্লান্ত প্রদীপ গো হঠাৎ আলোয় ফোটো না, ক্লান্ত প্রদীপ গো হঠাৎ আলোয় ফোটো না, দেখে তাকে উজাল হয়ে ওঠো না, যেন এসে জানে কোন আধারে এ রাত আমি বেঁধেছি। ও বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, ও বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, আমার এত সাধের কান্নার দাগ ছুঁয়ো না, সে যেন এসে দেখে পথ চেয়ে তার কেমন করে কেঁদেছে। ও বৃষ্টি